কোভিড টিকা নিতে গেলে টিকা পিছু ৩১৫ টাকা করে জমা দিতে হচ্ছে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নীতি নৈতিকতা, তৃণমূলের নীতি নৈতিকতার তিনটি কাহিনী আজকে বাংলার বার্তায় আপনাদের শোনাবো। প্রথম কাহিনী মুকুল রায়। আপনারা জানেন মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরে জিতেছেন। জিতে কিছুদিনের পর অর্থাৎ 11ই জুন তিনি সরাসরি বিজেপির পক্ষ থেকে সরাসরি বিজেপিতে না থেকে সরাসরি তৃণমূলে জয়েন করেছেন, প্রকাশ্যে সেটি ঘোষণাও করেছেন। করার পর এবার বিধানসভা অধিবেশনে তিনি কিন্তু বসবেন বিজেপির আসনগুলোতে, অর্থাৎ বিরোধী আসনে। কেন বসবেন, কী কারণে বসবেন নতুন করে বলার অপেক্ষা রাখে না। দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান যে যা প্রথা যে বিরোধী দল থেকে নিতে হয়, অর্থাৎ সেই মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায় সেখান থেকে বিরোধী দল থেকেই তাকে মনোনীত করবেন স্পিকার সাহেব। আমাদের প্রশ্ন এখানে যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকার, তিনিও তো জানেন মুকুল রায় 11ই জুন সরাসরি তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন। তিনি কি জানেন না? এটা তো নয়, তিনি জানেন। এবং তার ভিত্তিতে তার বিরুদ্ধে মুকুল রায়ের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে সরাসরি লিখিত অভিযোগ, তার সদস্যপদ বাতিলের জন্য শুভেন্দু অধিকারী নেতৃত্বে তাকে চিঠি দেওয়া হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে, এবং তার ভিত্তিতে শুনানি হবে, বিচার হবে। কিন্তু প্রশ্নটা হলো সেই মুকুল রায়কে কেন বিরোধী আসনে বসতে দেওয়া হবে? আসলে এখানেই হচ্ছে তৃণমূলের নীতি নৈতিকতার প্রথম গল্প, যেটা বলতে চাইলাম। মুকুল রায় জিতেছেন বিজেপির টিকিটে, চলে গেলেন তৃণমূলে। এবার তৃণমূলে গিয়ে তিনি যখন বিধানসভার ভেতরে ঢুকছেন, সেই বিধানসভার ভেতরে গিয়ে তিনি বিজেপির আসনে বসে পড়বেন এবং স্পিকার সাহেব সেটা অ্যালাউ করবেন। আমার প্রথম প্রশ্ন, তৃণমূল নীতি নৈতিকতার কথা বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে নীতি নৈতিকতার কথা বলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো বলেন না? তো যদি তাই বলেন, তাহলে কি করে মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরও তাকে বিজেপি সদস্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে প্রকাশ্যে বলেছেন নবান্নের সভাঘর থেকে। কোনো অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করেনি যে দিদি ম্যাডাম আপনার সামনেই তো তিনি বিজেপিতে জয়েন করেছেন, তৃণমূলে জয়েন করেছেন, তাহলে আপনি তাকে বিজেপির এমএলএ বলছেন কি? এক। দ্বিতীয়ত হচ্ছে স্পিকার সাহেবের কাছে প্রশ্ন যে স্পিকার সাহেব আপনি মুকুল রায়কে কি করে তৃণমূলের বেঞ্চে না বসিয়ে কি করে বিজেপির আসনে বসার অনুমতি দেবেন? সেই রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্টটাই আপনাদের সামনে পেশ করছি। স্পিকার তিনি তো সব দলের ঊর্ধ্বে, কিন্তু আদতে তিনি তৃণমূলের একজন নির্বাচিত বিধায়ক, সেখান থেকে স্পিকারের পদে গেছেন। স্পিকার পদটি একটি সাংবিধানিক পদ, সেই সাংবিধানিক পদে থেকে কি করে তৃণমূলের বিধায়ক হিসেবে তৃণমূলের দৃষ্টিভঙ্গি থেকে কি করে মুকুল রায়ের বিষয়টিকে বিবেচনা করবেন? এই প্রশ্নটা আমরা স্পিকার সাহেবের সামনে রাখছি। তিনি স্পিকার বলে তাকে প্রশ্ন করা যাবে না এমন তো নয়। সেই স্পিকার তিনি কি করে জানেন যখন যে মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন, তখনও তাকে বিরোধী আসনে বসতে দেবেন কেন, কি কারণে? যদি বসতে দেন, অর্থাৎ বিধানসভা অধিবেশন যে মুহূর্তে শুরু হয়ে যাবে, সেই অধিবেশনের সময় যদি মুকুল রায়কে বিরোধী আসনে অর্থাৎ বিজেপির আসনের মধ্যে আসন তার নির্দিষ্ট করে দেন, তার মানে বুঝতে হবে স্পিকার পরিষ্কারভাবে তৃণমূলের হয়ে কাজটা করছেন। আর যদি দেখা যায় যে মুকুল রায় তৃণমূলের বেঞ্চে বসছেন, আমাদের কিচ্ছু বলার থাকবে না। কিন্তু মূলত যে বিষয়টি আমরা বাংলার বার্তার দর্শকদের সামনে আজকে উত্থাপন করলাম, সেটি হলো যে মুকুল রায়ের এই ভূমিকা, এবং মুকুল রায় তো নিজে করছেন না, মুকুল রায়কে নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বিজেপি থেকে তৃণমূলে এনেও বিজেপির বিধায়ক হিসেবে চিহ্নিত করছেন, তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করছেন বিজেপির বিধায়ক হিসেবে, আবার পাশাপাশি স্পিকার সাহেব তাকে বিজেপির আসনে বসিয়ে দলত্যাগ বিরোধী আইনের বিরোধিতা যে জায়গাটা, সেই লাইনটাকে ফাঁকা রাখছেন। এই নীতি নৈতিকতা নিয়ে এই মুহূর্তে বাংলা চলছে। আমরা দেখব স্পিকার সাহেব কি করেন। স্পিকার সাহেবের জন্য আমাদের চোখ খোলা রাখবো যে তাঁর নীতি নৈতিকতা তৃণমূলের নীতি নৈতিকতার দ্বারা চালিত হয় কিনা। মুকুল রায় যে বিজেপিতে জয়েন করেছিলেন, সে ভিডিওটা আমাদের, বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন, সে ভিডিওটা আমাদের হাতে আছে, একবার একটু দেখে নিন, তারপরে পরের বিষয় আসছে। সে তো আমি বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। এই তৃণমূলের দ্বিতীয় নীতি নৈতিকতার কাহিনীটা আপনাদের সামনে বলবো। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্টে আইনজীবীদের যে সংস্থা, তার প্রেসিডেন্ট হচ্ছেন অশোক কুমার দেব, অ্যাডভোকেট,
তিনি চেয়ারম্যান হচ্ছেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ হাইকোর্টে বার কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন অশোক দেব। এই অশোক দেবকে, তিনি হচ্ছেন তৃণমূলের একজন বিধায়ক, সম্ভবত বজবজ থেকে বিধায়ক। তার একটি চিঠি প্রকাশ্যে এসছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেখানে পরিষ্কার দি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি চিঠি লিখছেন, এবং সেই চিঠির বয়ান হচ্ছে রিমুভাল অফ অনারেবল জাস্টিস রাজেশ বিন্দাল, দি অ্যাক্টিং চিফ জাস্টিস অফ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা উইথ ইমিডিয়েট এফেক্ট। অর্থাৎ কেন্দ্রের নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে বার কাউন্সিল লিখছে। বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, তার চেয়ারম্যান রয়েছেন, তার প্যাডে সেখানে লেখা হচ্ছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস রাজেশ বিন্দালকে আমাদের অপছন্দ, তাকে এখান থেকে সরিয়ে নিন। ভাবুন তো, আজকের রাজ্যে দাঁড়িয়ে একজন তৃণমূল বিধায়ক, তিনি ঘটনাক্রমে বার কাউন্সিলের সভাপতি, তিনি চিফ জাস্টিসকে লিখছেন সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে নিন। কোথায় চলেছে বাংলা ভাবতে পারেন? বিচারপতিও সিদ্ধান্ত, কে বিচারপতি হবেন সেই সিদ্ধান্তও কি তৃণমূল নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? রাজ্যপালকে সরানোর জন্য তারা চিঠিচাপাটি করছেন, এখন হাইকোর্টের চিফ জাস্টিসকে সরানোর জন্য তারা চিঠিচাপাটি শুরু করলেন, এবং তার নেতৃত্ব দিচ্ছেন অশোক কুমার দেব, যিনি ঘটনাক্রমে বার কাউন্সিলের চেয়ারম্যান। আমাদের প্রশ্ন এখানে যে কিভাবে সংবিধানটাকে নষ্ট করবেন। হিউম্যান রাইটস কমিশন বাংলায় শেষ, নারী সুরক্ষা কমিশন সেটাও আর আছে বলে মনে হয় না, শিশু রক্ষা কমিশন সেটিও আছে বলে মনে হয় না, এবং শেষ পর্যন্ত এখন রাজ্যপালের পদ এবং ঠিক পাশাপাশি হাইকোর্টে চিফ জাস্টিস কে হবেন সেই সিদ্ধান্তের ব্যাপারেও মাথা গলাচ্ছে তৃণমূল। এটাই হচ্ছে তৃণমূলের নীতি নৈতিকতা। এবং ঘটনাক্রমে এই বিষয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রখ্যাত আইনজীবী, তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন তার সোশ্যাল ওয়ালে। তিনি বলেছেন, ইট ইজ রিপোর্টেড দ্যাট চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিটেন এ লেটার টু দ্য CJI asking for a removal of the Justice Bindal, acting Chief Justice. The chairman, being the author of this letter, should have known the jurisdiction of the office he is adorning. He has no authority to write such an obnoxious letter to demean the practicing lawyers of the state. His letter amounts to interference with the administration of justice. He should quit to become a spokesperson of a corrupt government. ঠিক এই প্রেক্ষিতেও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও লিখছেন, I would request the Chief Justice of India to initiate a suo motu contempt proceeding against the author of that letter. অর্থাৎ অশোক দেব তৃণমূলের একজন বিধায়ক এবং বার কাউন্সিলের সভাপতি হিসেবে হাইকোর্টের প্রধান বিচারপতি, অ্যাক্টিং প্রধান বিচারপতিকে সরানোর জন্য যে চিঠি লিখছেন সেটা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং শেষে বললেন যে আমি কেন্দ্রের অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে আবেদন করব কন্টেম্পট অ্যাকশন নেওয়ার জন্য বার কাউন্সিলের অশোক দেবের এই চিঠির যিনি লেখক তাঁর বিরুদ্ধে। আমরা এখানেই প্রশ্নটা তুলছি, আপনারা ভাবুন তো, সমস্ত সাংবিধানিক পদগুলোকে তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ করবেন, আর বাংলার তথাকথিত বুদ্ধিজীবীকুল, বাংলার অনুপ্রাণিত সংবাদপত্র আনন্দবাজার, বর্তমান, এই সময় এবিপি আনন্দ, 24 ঘন্টা, যারা লুটোপুটি খাওয়া বাংলার সংবাদ মাধ্যম, তারা এগুলো নিয়ে একটিও প্রশ্ন করবে না। শুধু প্রশ্ন করে যাবেন কিছু কিছু ছোট ছোট আমাদের মতো চ্যানেল, আমরা প্রশ্ন করব, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করবেন, কিন্তু মূল যে কথাটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাংলার সমস্ত সংস্কৃতি, সমস্ত সাংবিধানিক এথিক্সগুলোকে একটা দল এভাবে ধুয়ে মুছে তছনছ করে দেবে, আর আমরা সবাই নীরব থাকব। এবার আসুন আমরা তৃতীয় বিষয়ে যাই, তৃতীয় নীতিনৈতিকতা। তৃণমূল কংগ্রেসের এ রাজ্যের তৃতীয় নীতিনৈতিকতার একটা কাহিনী বলবো। সে কাহিনীটি হচ্ছে শিলিগুড়িতে, সেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিছু মানুষকে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সেই ভ্যাকসিন যারা গ্রহীতা নিতে পারবেন যখন তারা 315 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে তার রিসিপ্ট নিয়ে দেখাতে পারবেন, তখনই তাদের ভ্যাকসিন দেওয়া হবে। ভাবুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে সবাইকে ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন, এবং বিনা পয়সায় সব ভ্যাকসিন আসছে, আর সেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে শিলিগুড়িতে বিভিন্ন মানুষজনকে, এবং সেখানে বলা হচ্ছে
যে আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 315 টাকা জমা দিয়ে আসুন, তার রসিদ নিয়ে আসুন, নিয়ে এলে আপনাকে ভ্যাকসিনটা দেওয়া হবে। অর্থাৎ বকলমে 315 টাকা প্রত্যেক ভ্যাকসিন গ্রহীতার কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে। মানেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শেষ পর্যন্ত দিনের শেষে ভ্যাকসিনগুলো কিন্তু বিক্রি হচ্ছে। সেই ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলো কিন্তু কেন্দ্রের কাছ থেকে বিনা পয়সায় রাজ্য সরকার আনছে, সেইগুলোই আবার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে যখন যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নামে সেখান থেকে 315 টাকা তুলে নেওয়া হচ্ছে। এটাই হচ্ছে তৃতীয় নীতি নৈতিকতা, যে কাহিনীটা আপনাদের সামনে বললাম। শুধু বললাম না, আমরা আপনাদের কি প্রমাণ, একটি রিপোর্ট দেব। সম্প্রতি TV9-এ সেই রিপোর্টটি পেশ হয়েছে, শুনুন সেই রিপোর্ট। টাকা দাও টিকা নাও। শিলিগুড়ি বণিক সভা, পর্যটন ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন সংস্থার অভিযোগ যে কোভিড টিকা নিতে গেলে টিকা পিছু 315 টাকা করে জমা দিতে হচ্ছে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে। গুরুতর অভিযোগ শ্রমিকদের টিকাকরণে, এবং শিলিগুড়িতেও বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠছে যে ঘুর পথে একটা কোথাও টাকা নেওয়া হচ্ছে। যেটা অভিযোগ উঠছে তা হলো বণিক সভা, পর্যটন ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন সংস্থার যারা কর্মীরা রয়েছেন, তারা যখনই টিকা দিতে যাচ্ছেন তখনই তাদের বলা হচ্ছে যে টাকা দিতে হবে, এবং টাকার দামের রিসিপ্ট দেখালেই মিলছে সেই টিকা, এবং টাকার বিনিময়ে সরকারি টিকা শিলিগুড়িতে এ নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। টিকা পিছু 315 টাকা করে জমা দিতে হচ্ছে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে।